শুরু করছি আমাদের প্রথম অধ্যায় দ্য কসমিক প্যারাডক্স বা মহাজাগতিক কূটাভাস। যে কোনো সামাজিক কাঠামোকে বুঝতে হলে একেবারে গোড়ার দিকে একটা মৌলিক প্রশ্ন করা প্রয়োজন। কেন একটি আধুনিক সমাজ প্রাচীন উপজাতিবাদ বা ট্রাইবালিস্টিক চিন্তাধারাকে এত তীব্র এবং অনেক ক্ষেত্রে এত সহিংসভাবে আঁকড়ে ধরে রাখে? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের পুরো বিশ্লেষণের মূল ভিত্তি। একটি বাস্তব উদাহরণ টানা যাক। কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর মর্মান্তিক আক্রমণের ঘটনা আমরা সবাই কম বেশি জানি। যারা কেবল ছুটি কাটাতে গিয়েছিল তাদের প্রাণ দিতে হলো। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে যে প্রশ্নটি সামনে আসে, এই ধরনের সংঘাতের কারণ কি শুধুই ধর্ম, নাকি এর শেকড় মনস্তাত্ত্বিক এবং সামাজিকভাবে আরও অনেক গভীরে প্রথিত? এই শেকড়ের খোঁজে এবার আমরা প্রবেশ করছি দ্বিতীয় অধ্যায়ে, ঐতিহাসিক উপজাতিবাদের ছায়া। ইতিহাস কিভাবে আমাদের বর্তমানকে আটকে রাখে সেটা বুঝতে দারুণ একটা রূপক ব্যবহার করা যেতে পারে। ধরুন, একটা পরিত্যক্ত ধ্বংসপ্রায় জমিদারি হাভেলি বা অট্টালিকার ওপর বংশগত অহংকার দাবি করা হচ্ছে। বাহ্যিকভাবে এটা খুব গর্বের বিষয় মনে হলেও রূঢ় বাস্তবতা হল উত্তরাধিকার সূত্রে ওই হাভেলিটি পেলে এর সাথে জড়িয়ে থাকা 10 কোটি টাকার বিশাল ঋণের বোঝাও ঘাড়ে এসে পড়ে। ঠিক এভাবেই যখন প্রাচীন ইতিহাস বা মৃত কোনো রীতিনীতিকে গর্বের সাথে দাবি করা হয়, তখন সেই অতীতের সমস্ত অন্ধকার এবং দীর্ঘস্থায়ী ঋণের বোঝাও আধুনিক সমাজের উপর চেপে বসে। সমাজবিজ্ঞানে এটা একটা বড় দ্বন্দ্ব। একদিকে যেমন সপ্তম বা অষ্টম শতাব্দীর কিছু প্রাচীন উপজাতীয় প্রথাকে ধর্মের মোড়কে বর্তমান সমাজে চর্চা করার চেষ্টা করা হয়, অন্যদিকে থাকে একটি আধুনিক প্রগতিশীল সমাজের বাস্তব চাহিদা। এই দুটো বিষয় সম্পূর্ণ বিপরীতমুখী। অতীতকে এভাবে ভুলভাবে আইডেন্টিফাই করার প্রবণতা আক্ষরিক অর্থেই আমাদের বর্তমানের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেয়। এবার আসি তৃতীয় অধ্যায়, সামাজিক এন্ট্রপি এবং ইকো চেম্বার। ভৌত বিজ্ঞানের সূত্রগুলোর সাথে সমাজবিজ্ঞানের মানবাচরণের এক অদ্ভুত মিল এখানে খুঁজে পাওয়া যায়। থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার একটি সুপরিচিত সূত্র হল এন্ট্রপি। এর সহজ অর্থ হল একটি বদ্ধ সিস্টেমে বিশৃঙ্খলা বা কেয়স সর্বদা এবং অনিবার্যভাবে বাড়তে থাকে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল বিজ্ঞানের এই নির্ভুল সূত্রটি বিচ্ছিন্ন মানব সমাজ বা বদ্ধ কমিউনিটির ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করে। এই সামাজিক এন্ট্রপি খুব সুশৃঙ্খল একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। সমাজকে যখন বৈচিত্র্যময় চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন করা হয়, তখন তৈরি হয় আদর্শিক ইকো চেম্বার বা বদ্ধ ঘর। সেই বদ্ধ ঘরে কোনো বাধা ছাড়াই বিষাক্ত চিন্তাধারা ছড়াতে থাকে, যা খুব দ্রুত চরমপন্থার জন্ম দেয়। একটা বদ্ধ ঘরে যেমন বিষাক্ত গ্যাস জমা হতে থাকে, ঠিক তেমনি নতুন দৃষ্টিভঙ্গির অভাব সমাজকে অনিবার্যভাবে চরমপন্থার দিকে ঠেলে দেয়। আর এই পুরো প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে ভিকটিমহুড বা নিজেকে সর্বদা নির্যাতিত ভাবার প্রবণতা। এর ফলে একটা চিরস্থায়ী ভিকটিম কমপ্লেক্স তৈরি হয়। দেখা যায় ভারতীয় উপমহাদেশের মতো অত্যন্ত সহিষ্ণু এবং বৈচিত্র্যময় সমাজেও বিচ্ছিন্ন গোষ্ঠীগুলো নিজেদের প্রতিনিয়ত নিপীড়িত মনে করে। ফলস্বরূপ বাইরের যে কোনো গঠনমূলক সমালোচনা থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর ওই ইকো চেম্বারটি পুরোপুরি সিলগালা হয়ে যায়। চতুর্থ অধ্যায়, চরমপন্থার ভূ রাজনৈতিক উৎস। এতক্ষণ আমরা দেখলাম সমাজের ভেতরের চিত্র। এবার একটু বৃহত্তর পরিসরে তাকানো যাক। আধুনিক চরমপন্থা মোটেও কোনো স্বতঃস্ফূর্ত বিষয় নয়, বরং এটি গাণিতিকভাবে এবং নিখুঁত ভূরাজনৈতিক পরিকল্পনায় তৈরি করা হয়েছে। স্নাউযুদ্ধ বা কোল্ড ওয়ারের ইতিহাসের দিকে তাকালেই সেটা পরিষ্কার হয়। 70-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ শুরু হয়। এরপর 80-র দশকে সোভিয়েতদের আটকাতে আফগানিস্তানে আমেরিকার হস্তক্ষেপ এবং পেট্রোডলারের বিপুল অর্থায়ন শুরু হয়। পরবর্তীতে এই চরমপন্থী গোষ্ঠীগুলোকে বৈশ্বিক পরাশক্তিগুলো নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে আক্ষরিক অর্থেই অস্ত্রে পরিণত করে। ভূরাজনীতির এই নির্মম সত্যটা তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ঐতিহাসিক উক্তিতে চমৎকারভাবে ফুটে উঠেছে। বলা হয়েছিল, বাড়ির পেছনের উঠোনের সাপ পুষলে ভাবার কোনো কারণ নেই যে সে শুধু প্রতিবেশীকেই কামড়াবে। এটি জিওপলিটিক্যাল ব্লোব্যাক এর এক নিখুঁত দৃষ্টান্ত। পরাশক্তিদের গবেষণাগারে তৈরি করা সেই চরমপন্থী গোষ্ঠীগুলোই আজ পুরো বিশ্বের জন্য এক অনিয়ন্ত্রিত হুমকিতে পরিণত হয়েছে।
আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত অধ্যায়, জ্ঞান এ প্রতিষেধক। এই বদ্ধ অবস্থা থেকে সমাজকে মুক্ত করার উপায়টা আসলে কি? অতীতের আধিপত্য বিস্তারের হাতিয়ার ছিল ঘোড়া, তরবারি আর আগুন। কিন্তু আজকের দিনের আসল যুদ্ধক্ষেত্র কিন্তু একেবারেই আলাদা। এখনকার যুদ্ধক্ষেত্র হল ল্যাবরেটরি, বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের দিনে প্রকৃত ক্ষমতা পেশি শক্তিতে নেই, বরং তা সম্পূর্ণভাবে নিহিত রয়েছে বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক অগ্রগতির মাঝে। এখানে একটা চরম বিশ্লেষণাত্মক বিড়ম্বনা বা আয়রনি লক্ষ্য করা যায়। আরবি শব্দ একরার সরাসরি অর্থ হল পড়ো। যে কোনো দর্শনের একেবারে প্রাথমিক ভিত্তি হওয়া উচিত জ্ঞান অর্জন, অথচ বাস্তবে দেখা যায় যে দর্শনের মূল নির্দেশনাই ছিল পড়ো, কালক্রমে সেখানে প্রকৃত শিক্ষার জায়গা দখল করে নিয়েছে প্রশ্নহীন অন্ধভক্তি। প্রকৃত শিক্ষার অভাব সমাজকে কোথায় নিয়ে যায় তার কিছু রূঢ় বাস্তবতাকে আর্কিটেকচার অফ ডার্কনেস বা অন্ধকারের স্থাপত্য বলা যেতে পারে। যখন কোনো সমাজে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কম থাকে, দারিদ্র্যের হার বেশি হয় এবং নারীদের কাঠামোগতভাবে পিছিয়ে রাখা হয়, ঠিক তখনই সেখানে অতি দ্রুত এবং অটেকসই হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। বিজ্ঞানসম্মত শিক্ষা এবং প্রগতিশীল চিন্তার অভাব সরাসরি এই সামাজিক অবক্ষয়গুলোর জন্ম দেয়। তাহলে সমাধান কোথায়? কিভাবে আমাদের সমাজ এই বদ্ধচক্র ভেঙে বেরিয়ে আসবে এবং যুক্তির এক নতুন রেনেসা বা নবজাগরণের দিকে জানালা খুলে দেবে? মানবজাতিকে যদি সামনে এগোতে হয়, তবে অতীতের ভূতগুলোকে বিদায় জানিয়ে সমালোচনামূলক চিন্তাধারা এবং শিক্ষার আলোকে গ্রহণ করার কোনো বিকল্প নেই। গভীর চিন্তার উদ্রেককারী এই প্রশ্নটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়া হলো।